আপনি কি ব্যাপার এত রাতে? এত সহজে বেরিয়ে এলে যে? কাকা ঘুমিয়ে পড়েছে নাকি? হ্যাঁ, কিন্তু আপনি এত রাতে? রাতই তো আমার সাধনার সময়। রাত যত ঘনায় ততই তো। আজ অমাবস্যা, ভালো সময়। একবার সন্ধানে বেরোবে নাকি? আজ তারা আসবেন। এখন? আচ্ছা, চলুন। আপনারা হয়তো ভাবছেন এটা কার গল্প। আগে হ্যাঁ, এটা আমারই গল্প। আজ থেকে অনেক বছর আগেকার আমির, হয়তো কয়েক দশক আগের, হয়তো কয়েক যুগ। হিসেব রাখিনি। মানুষের জীবন, বয়স, একের পর একটা পেরিয়ে আসা বছর, এসব সে ভাঁওতা মনে হয়। সে ভাঁওতা, একটা ছল, একটা পর্দা, যে পর্দার আড়ালে লুকিয়ে মানুষ নিরাপদ বোধ করে। কিন্তু একবার পর্দাটা সরে গেলে নিশ্চয়ই ভাবছেন লোকটা পাগল। তা আমার আর দোষ কি? সুস্থ লোকেদের নিয়ে কি গল্প লেখা যায়? তবে আমি পাগল নই। আমাকে দেখলে আপনার একজন সাধারণ মানুষই মনে হবে। আজ সকালেই হয়তো ফুটপাতে আমাকে পাশ কাটিয়ে হেঁটে গেছেন, খেয়ালই করেননি। বাস্তবিক আমাকে খেয়াল করার মতো কিছু নেইও। অতি সাধারণ আমি, মাঝবয়সী, ময়লা অথচ ভদ্র জামা, ছেঁড়া চুটি, দারিদ্র। এরকম মানুষকে কে আর সাধ করে মনে করে? না, আমি পাগল নই। বলতে বাধ্য হচ্ছি, আমি আপনার চেয়ে বেশি সুস্থ, বেশি সজাগ। ভাবছেন আবার প্রলাপ বকা শুরু করলাম? হ্যাঁ, কিন্তু আমি এমন অনেক কিছু দেখেছি যা আপনি দেখেননি। দেখলে সেসব দৃশ্য ভোলার জন্য আপনি হয়তো একটা ছুরি দিয়ে আপনার মগজটা ফালা ফালা করে দিতে চাইতেন, কিংবা হয়তো আমার মতো বাড়ি ছেড়ে একটা সুন্দর সচ্ছল ভবিষ্যৎ ছেড়ে পালাতেন। আপনারও মনে হতো অর্থ, প্রেম, সুখ, আনন্দ এসব মিথ্যে, সব অর্থহীন একটা বিরাট চক্রান্ত, মানুষকে বসে রাখার জন্য, হুলিয়ে রাখার জন্য, আত্মহত্যার রাস্তা থেকে কোটি কোটি মানুষকে দূরে রাখার জন্য। তারপর রাত নামলে আপনিও। আচ্ছা, রাত নামলে আপনি কি করেন? ঘড়ির কাঁটা যখন একটু একটু করে রাতের আরো গভীরে তলিয়ে যায়, আপনার চোখের পাতা কি ভারী হয়ে আসে ঘুমে? আপনি নিশ্চিন্তে ঘুমোতে পারেন? নির্ভয় নিঃশঙ্কায় ঘুমিয়ে রাতটা কাভার করে দিতে পারেন বুঝি? ইস, এত হিংসা হয় না আপনাদেরকে? কত শান্তি, কত আরামের ঘুম আপনাদের। আর আমি কি করি জানেন? পালিয়ে বেড়াই। কোথাও টিকতে পারি না, পালিয়ে বেড়াই। একটা দেহহীন ছায়ার মতো অন্ধকারে মিশে ছুটে বেড়াই দুনিয়ার এই প্রান্ত থেকে ও প্রান্ত।
রাত বড় ভয়ানক, বুঝলেন তো, বড় ভয়ানক। আপনারা এত নিশ্চিন্ত হয়ে থাকেন কি করে বলুন তো? অন্ধকারে, যেখানে কিচ্ছু দেখা যায় না, শোনা যায় না, মৃত্যুর মতন অন্ধকারে, তার মধ্যে কত কি নড়াচড়া করে জানেন? কত কি আপনাকে হাতছানি দেয় জানেন? জানেন কারা মিটি মিটি হাসে অন্ধকারে লুকিয়ে বসে? আপনি যখন ঘুমে অচেতন, তখন কারা অন্ধকারে মিশে আপনার দিকে চেয়ে থাকে জানেন? কোনোদিন যদি মনে হয় ঘুমের গভীরে কেউ আপনার বিছানার পাশে দাঁড়িয়ে আপনার নাম ধরে ডাকছে, সে ডাকে সাড়া দেবেন না। খবরদার, ভুলেও চোখ খুলবেন না। প্রাণপণে চোখ বুজে পড়ে থাকবেন মরার মতো, আর প্রার্থনা করবেন দিনের আলোটা যেন তাড়াতাড়ি ফোটে। যদিও কেউ সাড়া দেবে না সে প্রার্থনায়। না, এবার দেখছি এসব প্রলাপ বকা থামাতে হচ্ছে। গল্পটা তাহলে শুরু থেকেই বলা যাক। আপনি কি ব্যাপার এত রাতে? এত সহজে বেরিয়ে এলে যে? কাকা ঘুমিয়ে পড়েছে নাকি? হ্যাঁ, কিন্তু আপনি এত রাতে? রাতই তো আমার সাধনার সময়। রাত যত ঘনায় ততই তো। আজ অমাবস্যা, ভালো সময়। একবার সন্ধানে বেরোবে নাকি? আজ তারা আসবেন। এখন? আচ্ছা, চলুন। তখন আমি নিশি ডাকা মানুষের মতো মাঝে মাঝে রাত দুপুরে বেরিয়ে যেতাম। নদীর ধারে, শহরের শেষ প্রান্তে বৌমারির বিলে, আবার কখনো কবরডাঙ্গার কবরস্থানে ঘুরে বেড়াতাম। আমার এই নিশি ভ্রমণের সঙ্গী ছিল ভুজঙ্গভূষণ ভদ্র নামে অলৌকিক সন্ধানী এই মাঝ বয়সী মানুষটি। এসব কথা আমি এতদিন কাউকেই বলিনি। আমি আর আমার অন্ধ কাকা একই ঘরে থাকতাম। রাতে কাকা অঘরে ঘুমোতো, ভীষণ জোরে নাক ডাকতো। বাইরের দরজায় ভুজঙ্গভূষণ এসে টোকা দিলেই আস্তে আস্তে দরজা খুলে বাইরে চলে আসতাম। এই ভুজঙ্গভূষণ লোকটা আমার বাবার মুহুরি ছিল। আমার পড়ার ঘরে এই লোকটা থাকতো, খাওয়া দাওয়াও করতো আমাদের বাড়িতেই। কিন্তু এই মুহুরির পেশাটা ছিল পরিচয়ের খোলস মাত্র। আসলে লোকটা ছিল প্রেত তত্ত্ব বিশেষজ্ঞ। প্রকৃতির মাঝে কত যে রহস্য আছে, তাই যদি না জানলে তাহলে পড়াশোনা করাটাই তো বৃথা।
তোমাকে দুটো বই দিচ্ছি, বিভূতিভূষণের দেবযান আর দৃষ্টি প্রদীপ। পড়ো পড়ো, চোখ খুলবে। সেই বয়সে কিছু না বুঝলেও বই দুটোর মধ্যে যেন জীবনের অলৌকিক কিছুর সন্ধান পেয়েছিলাম। তখন মনে হতো বাস্তব এই রক্ত মাংসের শরীরের থেকে অশরীরী প্রেত ছায়ারাই সজীব। এই পঞ্চভূতের বাস্তব জগৎ থেকে পরলোকই বোধহয় সত্য। তাই যদি না হবে তাহলে রূপসা নদীর পাড়ে সেই ভাঙা নীলকুঠিতে অমন অনুভূতি হয়েছিল কেন আমার? যেন 100 বছর আগেকার বিলীন জীবন নিঃশ্বাস ফেলছিল ঘাড়ে। নীলকুঠির জঙ্গলাকীর্ণ দেওয়ালে অন্ধকারে সরে যাচ্ছিল কাদের ছায়া। শুনতে পাচ্ছ কারা যেন কাঁদছে? শ্যামচাঁদ চেনো? নীলকরদের চাবুক। শ্যামচাঁদের গায়ে কাঁতরে ওঠা বাংলার কৃষকদের কান্না। তাদের আত্মাগুলো নীলের চৌবাচ্চায় আজও বন্দী হয়ে আছে। মুক্তি নেই, আজও তারা কাঁদে। শুনতে পাচ্ছ না? সত্যি মনে হয়েছিল বাতাস ভারী হয়ে উঠেছে কোনো অশরীরী কৃষকের কান্নায়। কারা কারা যেন অন্ধকারে চুপি চুপি কথা বলছে, যেন ভিক্ষে চাইছে আমার কাছে এই অন্ধকূপ থেকে মুক্তির জন্য। আমি তাদের স্পর্শ অনুভব করতে পারছি। কিছু না, একটা বুনো লতা ঝোপ হাওয়ায় কাঁপছিল। ভুজঙ্গবাবু, কোথায় গেলেন আপনি ভুজঙ্গবাবু? এই তো আমি। সেদিকে তাকিয়ে দেখি কোথাও কেউ নেই। ভুজঙ্গভূষণ যেন নিজেই একটা ছায়া শরীর হয়ে নীলকুঠি রাস্তা বলে দাঁড়িয়ে আছে। মনে হলো এই লোকটাকে আমি চিনি না। নীলকুঠির মধ্যে অন্ধকারে মিশে যাওয়া এই লোকটা আসলে মানুষ নয়। শুনতে পেলে কি বলল ওরা? সর্বাঙ্গে শিহরণ খেলে গেল প্রশ্নটা শুনে। কিন্তু সত্যিই কি সেদিন কিছু শুনেছিলাম? পরে লোকটাকে প্রশ্ন করেও উত্তর পাইনি। রূপসা নদীর ধারে সেই পুরো নীলকুঠিতেই শেষ পর্যন্ত প্রেত তত্ত্বের আখড়া হলো। শ্মশানের অঘোর বাবা, ভুজঙ্গভূষণ আর আমি মাঝে মাঝে মিলিত হয়ে প্রেত নামানোর চেষ্টা করতাম।
কিন্তু আমার আর কোনো অলৌকিক দর্শন তখন হয়নি। শুধু মনে হতো আমি যেন একটা কুহকের মধ্যে আস্তে আস্তে জড়িয়ে পড়ছি। আস্তা বলে মাঝে মাঝে ঘোড়ার খুর ঠোকার শব্দ, কিংবা হাওয়ায় কোনো আদিম ঘোড়ার তীব্র পাংশুটে গন্ধ মাঝে মাঝে অদ্ভুত এক বিভ্রম সৃষ্টি করত। কিন্তু কোনো দৃশ্য আমি দেখিনি। ভুজঙ্গভূষণ আর অঘোর বাবা বলতো, চোখ তৈরি করো। ধুত, সব ধাপ্পাবাজি। মাঝে মাঝে মনে হতো এদের সঙ্গে এভাবে আর আমি আসবো না। বাড়িতে ধরা পড়ে গেলে কি বিশ্রী কাণ্ডই না ঘটে যাবে। হয়তো শেষ পর্যন্ত ওই গরিব মুহুরির চাকরিটাই চলে যাবে। তবে একদিন কিছু দেখেছিলাম। চলো। কোথায়? এই পৃথিবীতে গুটি কতক মাত্র জায়গা আছে যেখানে জীবন আর মৃত্যু কানাকানি করে মিশে যায়। এই জগতের মধ্যে কখনো কখনো খুলে যায় অন্য জগতের দরজা। মাঝে মাঝে ওপার থেকে উঁকি দিয়ে যায়। কোথায়? লাশ কাটা ঘর। বড় পবিত্র এই স্থান। গন্ধ পাচ্ছ? ভয় পেও না, মৃত্যুর গন্ধ। তোমার চারপাশের টেবিলগুলোতে যারা শুয়ে আছে তারাও এককালে তোমার মতোই ছিল, তোমার মতোই হাসি খুশি, সজীব। কেউ ফুলের গন্ধ ভালোবাসতো, কেউ শেষ পাতে মিষ্টি খেতে ভালোবাসতো, আকাশ ভরে মেঘ করে এলে কেউ গান ধরত। কিন্তু এখন সব মিথ্যে হয়ে গেছে, সব। শুধু মৃত্যু, মৃত্যু ছেয়ে আছে নিথর লাশগুলোতে। মৃত্যুই অনিবার্য, মৃত্যুই সত্য। আমাদের জীবন, সাফল্য, অর্থ, প্রেম, সংসার শুধু মৃত্যুকে ভুলে থাকার ছলনা মাত্র। এই লাশ কাটা ঘরে সেই ছলনা নেই। অনুভব করো, অনুভব করো, সমুদ্রের মতো তোমাকে ঘিরে রয়েছে মৃত্যু, 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 শুধু মৃত্যু। আর মৃত্যুর পরে? আর মৃত্যুর পরে? ভুজঙ্গবাবু কোথায় গেলেন? কোথায় গেলেন ভুজঙ্গ? কি হলো? আপনি আপনি এখানে? তাহলে তাহলে ওটা কে? লাশ কাটা ঘরে এমন অনেক কিছুই দেখা যায়। লাশ কাটা ঘরের টিমটিমে বাল্বের আলোয় সেদিন স্পষ্ট দেখেছিলাম সামনের লাশ কাটা টেবিলে রক্তমাখা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে ভুজঙ্গভূষণ। খোলা চোখ দুটো অস্বাভাবিক উন্মাদ আনন্দে জ্বলছে। সেই জ্বলন্ত দৃষ্টি আমার উপরেই নিবদ্ধ।
আমার দিকেই তাকিয়ে আছে ভুজঙ্গভূষণের লাশ। কিন্তু আমার পাশে দাঁড়িয়ে যে লোকটা অট্টহাসি আসছে, সে তাহলে কে? মায়া না বাস্তব? দিনের ঘটনার পর ভুজঙ্গভূষণ সংযত হয়ে গেছিল। সে বোধহয় বুঝেছিল অতি প্রাকৃতের নেশা আর বেশি সইবে না আমার। শিগগিরই বাবার কানে কথাগুলো তুলবো, আর বাবা একবার এসব শুনলেই রাগে অগ্নিশর্মা হয়ে ঘাড় ধাক্কা দেবেন ওই গরিব মুহুরিটাকে। শুধু এর কয়েক বছর পর একটাই কথা বলেছিল সে, বড় হও, বড় হলে একদিন তোমাকে ভূতের কাছারিতে নিয়ে যাব। আমি বড় হয়েছি, কিন্তু ভূতের কাছারিতে আর যাওয়া হয়নি। ভুজঙ্গভূষণ অনেক বছর আগে কাজ ছেড়ে গ্রামে ফিরে গেছে। কাজে নাকি তার আর মন বসছিল না। লোকটা চলে যাওয়ার পর মনে হলো আমি যেন এতদিন কোনো এক ঘোরের মধ্যে ছিলাম। ভুজঙ্গভূষণের ওই অলৌকিক কুহক থেকে আমি মুক্ত হলাম এতদিনে। নিশিরাতে নীলকুঠি আর কবরডাঙ্গায় ঘুরে মনে হলো আমার ওপর যেন এক অশুভ প্রেতাত্মার ছায়া পড়েছিল। আমাকে যেন এতদিন তাড়িয়ে নিয়ে বেরিয়েছে। মনে হলো আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি। বাড়িতে সবাই উদ্বিগ্ন হয়ে পড়ল। তখনও মাঝে মাঝে মনে হতো জ্যোৎস্নায় মাঝরাতে জানলায় ভুজঙ্গভূষণ দাঁড়িয়ে আছে। ঠিক লাশ কাটা ঘরের টেবিলে যেমন মুখে হাসি ছিল, তেমন হাসি হাসি মুখ। আশ্চর্য, ভয়, বিস্ময় আমি চোখ বন্ধ করি। কোথাও কোথাও যেন একটা শকুনের ছানা কাঁদছে। আমার ঘরের পাশ দিয়ে খাড়া যেন একটা শবদেহ নিয়ে যাচ্ছে। ফিস ফিস করে কি যেন বলছে, কিছু বোঝা যাচ্ছে না। চোখ খুলে তাকিয়ে দেখি ভুজঙ্গভূষণ নেই। মনে হতো রাতটা কোনো অশরীরী আত্মার ষড়যন্ত্রে কেমন যেন রহস্যময় হয়ে উঠেছে। রূপসা নদীর পাড়ে এক সন্ধ্যায় একা একা ঘুরছিলাম। অলৌকিকের ওপর সব মোহ তখন আমার জীবন থেকে চলে গেছে। তখন ভাবতাম, ছি ছি, কেমন করে শুধু শুধু সময় নষ্ট করেছি। সব আত্মা, ভূত, সব ধাপ্পা, সব সব পুচরুকি তাপ্পা, দৃষ্টি বিভ্রম। জীবনের হতাশ মানুষের শেষ অবলম্বন।
নির্বান্ধব এই সংসারে ভুজঙ্গভূষণ সব বুজরুকি নিয়ে থাকতে চেয়েছিল, কিন্তু লাশ কাটা ঘরের রক্তমাখা ভুজঙ্গভূষণের দেহটা, ওটাও কি দৃষ্টিবিভ্রম? এমন 7-5 ভাবতে ভাবতে পার ঘাটার দিকে বললাম। পার ঘাটে কোনো লোক নেই। নদীতে 2-1টা জেলে নৌকাতে এখন আলো জ্বলছে। নদীর বুকে আলোর রেখাগুলো ভেঙে যাচ্ছে। নির্জন পার ঘাটে চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে সেই অন্ধকারকে আত্মসাৎ করতে করতে হঠাৎ মনে হলো পার ঘাটের বাঁশের সাঁকো ধরে ধরে একটা লোক যেন ঘাটের দিকে এগিয়ে আসছে, কিন্তু পারাপার তো বন্ধ হয়ে গেছে। লোকটা এলো কি করে? হয়তো লোকটা এতক্ষণ সাঁকোর মাথায় বসে মাছ ধরছিল, কিংবা জালের সুতো পাকাচ্ছিল। এ কি, লোকটাকে তো খুব চেনা চেনা মনে হচ্ছে। আরে, এ তো সেই ভুজঙ্গভূষণ মুহুরী। কি খবর? কেমন আছো? এখনো কিছুর সন্ধান পাওনি? খোঁজো খোঁজ চালিয়ে যাও, পাবে পাবে। না, এখনো কিছু পাইনি। কিন্তু এখন কি দেশ থেকে ফেরা হচ্ছে? আমাদের বাড়ি যাবেন না? না, আমি আর কোনো চাকরি করব না। একটু শহরে এসেছি, কাজ আছে। ভুজঙ্গবাবু, ওদিকে কেন যাচ্ছেন? পিছু নিলাম লোকটার। আমার থেকে অনেকটা এগিয়ে গেছে ইতিমধ্যে। আমি ডাকলাম, আরে দাঁড়ান। কিন্তু এ কি, এ তো ভুজঙ্গবাবু, ওদিকে কেন যাচ্ছেন? আরে দাঁড়ান। ভুজঙ্গবাবু, কোথায় গেলেন? কোথায় গেলেন ভুজঙ্গবাবু? দূর থেকে দেখেছিলাম ভুজঙ্গভূষণ এগিয়ে চলেছে লাশ কাটা ঘরটার দিকে। আমি সেখানে পৌঁছতে সে ততক্ষণে সেই ঘরের অন্ধকারে দরজার আড়ালে অদৃশ্য হয়ে গেছিল। আমিও ঢুকলাম। সেদিনের মতো আজ আর আলো জ্বলছিল না। অন্ধকারে বাতাস ভারী হয়েছিল মৃত্যুর গন্ধে। শুধু একটা জানলা থেকে এক ফালি চাঁদের আলো এসে পড়েছিল একটা টেবিলে। আর সেই টেবিলে রক্ত মাখা কাপড় গায়ে পড়েছিল ভুজঙ্গভূষণের নিথর লাশ। নেশাগ্রস্তের মতো টলতে টলতে বাড়ি ফিরেছিলাম। না, আমি ফিরিনি। আমার পা দুটো অনুগত যন্ত্রের মতো আমাকে টেনে এনেছিল।
এই পৃথিবী বাস্তব অবাস্তব, আলো অন্ধকার, সব কিছু এক তালগোল পাকিয়ে গিয়েছিল। বৈঠকখানায় গম্ভীর মুখে বসেছিলেন বাবা। কোথায় গিয়েছিলে? খবর শুনেছ? ভুজঙ্গভূষণের ব্যাপারে কিছু শোনোনি? কাল রাতে ও খুন হয়েছে, সম্পত্তি নিয়ে বিবাদ। আজকেই লাশ এসে পৌঁছেছে মর্গে, কিন্তু ডাক্তারবাবু আজ ছুটিতে। কাল সকালের আগে খুব ট্র্যাজিক মৃত্যু। বড় হলে তোমাকে একদিন ভূতের কাছারিতে নিয়ে যাব। সেখানে কোনো জীবিত মানুষ যেতে পারে না। তুমি যদি যাও, দেখবে সেখানে সবাই ভূত, শুধু প্রেত ঘুরে বেড়াচ্ছে চারপাশে, তোমাকে দেখছে, ইশারায় কাছে ডাকছে। সারা দিও না কিন্তু, খবরদার। ভূতের কাছারিতে গেলে বুঝবে, যাকে আমরা বাস্তব জগৎ বলি সেটা একটা ধাপ্পা ছাড়া আর কিছুই না। সত্যি শুধু মৃত্যু, আর মৃত্যুর পর